এখন যে কন্টেন্টটা আজকে আমি করব এটা আমার এ পর্যন্ত করা সবচেয়ে স্বল্পমেয়াদী কন্টেন্ট। স্বল্পমেয়াদী মানে অনেক কম সময় বলবো তা না, একটু কমই বলবো। কিন্তু বড় কথা হচ্ছে যে এই কন্টেন্টটার আয়ু খুব কম। এই খানিক পরে খেলা শুরু হবে, কয়েক ঘন্টা পরে খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে টস হবে। টস হওয়া মাত্র আমার এই কন্টেন্টের আলোচ্য বিষয় শেষ। মানে তখনই বুঝতে পারবেন যে আপনারা একাদশটা কী হয়েছে এবং আমার যে আশঙ্কা সেই আশঙ্কা সত্যি না মিথ্যা। তো সেই আশঙ্কাটা কি? আশঙ্কাটা হচ্ছে যে আজকে টিমে মাহমুদুল্লাহ রিয়াদকে ঢুকাতে হবে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আমার ধারণা বাংলাদেশে সবার কাছে আপনি জিজ্ঞেস করলে সবাই একমত হবেন যে মাহমুদুল্লাহকে আজকে ঢুকাতে হবে, কারণ চরম ইনফর্ম একজন খেলোয়াড়, তাকে বসায় রাখা যাবে না। এখন কথা হচ্ছে মাহমুদুল্লাহকে ঢুকাতে গিয়ে কাকে বসানো হবে। এই জায়গাটায় স্বাভাবিক হচ্ছে মুশফিককে বসায় দেওয়া, কারণ মুশফিক আউট অফ ফর্ম। মুশফিক কতটা আউট অফ ফর্ম এটা নিশ্চয়ই আবার বোঝানো লাগবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট। আমাদের টিম ম্যানেজমেন্টের সাহস বা কলিজা যে জিনিসটা, এই কলিজাটা চিরকাল কম। তারা ভয় পায় মুশফিকুর রহিমের যে নাম, যে স্ট্যাটাস বাংলাদেশে, এরকম একটা ব্যাটসম্যানরে বসায় দিতে ইনজুরি ছাড়া খুব ভয় পায় আমাদের ম্যানেজমেন্ট, এবং সাধারণত এই দিকে হাঁটে না। তখন তারা যেটা করে যে কাউকে একজনকে গিনিপিগ বানায়। খুব ভালো হতো যদি আমি আরেকটু অভদ্রভাবে বলতে পারতাম যে কাউকে একজনকে বলির পাঠা বানায়। সেইটা আমি যতদূর বুঝতেছি যে একটা আলোচনা চলতেছে সৌম্য সরকারকে বসায় দেওয়া। এটা রীতিমতো ক্রাইম হতে যাচ্ছে, রীতিমতো ক্রাইম হতে যাচ্ছে যদি এই ঘটনা ঘটে। এই যে বললাম যে খানিক পরে আপনারা দেখতে পাবেন যে আসলেই ঘটবে কিনা। সেই জিনিসটা আজকে আমি বলবো যে কেন এই সৌম্য সরকারকে বসায় দেওয়ার চিন্তা করা হচ্ছে, কেন সেটা ক্রাইম করা হবে, এবং আসলে একাদশটা কেমন হওয়া উচিত। দেখেন, এটা আসলে একটা কমন ফেনোমেনা। শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা আমি বলবো না, সারা পৃথিবীতেই এই জিনিসটা কোচদের জন্য, ম্যানেজারদের জন্য একটু ট্রিকি একটা ব্যাপার। যে আপনার দলে যদি সিনিয়র খেলোয়াড় থাকে এবং তার যদি খুব ভালো ইতিহাস থাকে, তাকে আসলে স্কোয়াডে থাকার পরেও 11-এ না রাখা, এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা আরও কঠিন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এইসব জায়গায় আরও নার্ভাস থাকে, আরও বেশি নামের প্রতি ছোটে। তারা মুস্তাফিজের বসাতেই সাহস পায় না। মুস্তাফিজ যে আউট অফ ফর্ম আজকে অনেক কাল ধরে, এইটাও তারা বোঝে, জানে। দেখবেন আজকেও এই যে রাওয়ালপিন্ডির এই, আমি যেটা বারবার বলি হাইওয়ে ট্রাক, এই হাইওয়ে ট্রাকের তো আশেপাশে মুস্তাফিজের যাওয়া উচিত না, একদম মাঠের পাশে যাওয়া উচিত না। সেখানেও তারা মুস্তাফিজকে বসানোর আগে 10 বার ভাববে। ইভেন যদি নাও বসায় তাও আমি খুব সারপ্রাইজড হব না যে নামের কারণে মুস্তাফিজরে নামায় দিবে, কোনো অগ্রপশ্চাৎ না ভেবে। সেই একই জিনিস সেটা আরও ভয়াবহ হচ্ছে মুশফিকের বেলায়। মুশফিককে কীভাবে বসাবো, মুশফিককে এটা বলবে কে? সবচেয়ে বড় টেনশন এইসব ক্ষেত্রে কী হয় জানেন? ক্যাপ্টেন, কোচ কেউ রাজি হতে চায় না যে না, মুশফিকরে আমি খবরটা দিচ্ছি, কেউ রাজি হতে চায় না। যাই হোক, মুশফিকরে বসানোটা তাদের জন্য আসলেই কঠিন ব্যাপার, কিন্তু সে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে। আর শুধু যদি আপনি মুশফিকের দিকে তাকান, রিয়াদ বা সৌম্যর আলোচনা পরে করেন, তাহলে মুশফিক বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ফিগার, অনেক বড় ফিগার। কিন্তু সে যে ফর্মে আছে রে ভাই, সে সর্বশেষ ওয়ানডেই খেলছে বহু আগে, এই ম্যাচটার আগে বহু আগে খেলছে। সে শ্রীলঙ্কার বিপক্ষে মনে হয় সর্বশেষ ওয়ানডে খেলছে না, তারপরে আফগানিস্তানের বিপক্ষে কি খেললো, খেললেও রান পায় নাই। বহুদিন সে কোনো ফরম্যাটে রান পায় না। ফলে আপনাকে যেটা করতে হবে, তাকে বসাতে হবে। এখন আমাদের টিম ম্যানেজমেন্ট এই বসানোর সাহসটা নিতে পারতেছে না। কালকে রাত পর্যন্ত জানি যে তারা খুব কনফিউশনে আছে, তারা একটু অন্যরকম ভাবতেছে। কীরকম সেটা? যে রিয়াদের ঢুকাবে, মুশফিকও থাকবে, তাহলে কাকে বসাবে? এই সিদ্ধান্তটা হচ্ছে অদ্ভুত হতে যাচ্ছে। তারা বলতেছে যে না, সৌম্যরে বসাবো। এটা তো শুনতে খুব অদ্ভুত শোনায় যে সৌম্যরে বসায় আপনি কি করে রিয়াদরে ঢুকাবেন, রিয়াদকে ওপেন করবে নাকি? না, তারা এখানে একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করতে চায়। রিয়াদ ঢুকবে মিডল অর্ডারে, একটু লোয়ার মিডল অর্ডারে, আর সৌম্য বেরোয় যাবে, শান্ত ওপেন করবে বা মিরাজও করতে পারে। কিন্তু আমি যতদূর জানি কালকে পর্যন্ত তাদের প্ল্যানিং যে শান্ত আর তামিম ওপেন করবে, আর রিয়াদের জায়গায় ঢুকে যাবে। এখন কথা হচ্ছে যে এটা কেন অন্যায়? রিয়াদের ব্যাপারটা তো আগেই বলছি যে রিয়াদকে ঢুকাতেই হবে। রিয়াদ যে ফর্মে আসছে, লাস্ট 4 ম্যাচে সে ধ্বংসাত্মক ব্যাটিং করছে, এবং ইয়েতেও বিপিএলেও সে ভালো করছে, খুব ভালো না,
মোটামুটি ভালো করছে। তারপর যে জায়গায় খেলতেছে সে তো এখন সব ফরম্যাট খেলে না, যে ফরম্যাটে খেলতেছে দুর্দান্ত খেলতেছে। আমার তো মনে হয় মাঝে মাঝে যে রিয়াদরে বরং আমরা টেস্টে মিস করি, অনেক দিন ধরে মিস করি। রিয়াদ টেস্টেও খেলতে পারতো। তো যাই হোক, রিয়াদের যৌক্তিকতা নিয়ে কথা বলার খুব একটা দরকার নাই, কিন্তু সৌম্যরে বাদ দেওয়াটা কেন ক্রাইম হবে? সৌম্যরে বাদ দেওয়াটা ক্রাইম হবে হচ্ছে সৌম্য এবার কামব্যাক করার পর থেকে সৌম্য আমাদের সেরা ওয়ানডে ওপেনার, সেরা ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে একজন। ওয়ানডেতে হচ্ছে ধারাবাহিক এই মুহূর্তে আমাদের খুব বেশি ব্যাটসম্যান নাই, ফলে সৌম্যকে জায়গাটা অবশ্যই দিতে হবে। এইটা একেবারে মানে একটা লোক বিনা অপরাধে শাস্তি পাওয়ার মতো হবে। সেই সঙ্গে মাথায় রাখতে হবে যে সৌম্যর পছন্দের দল এবং পছন্দের উইকেটে খেলা হচ্ছে। আজকে রাওয়ালপিন্ডিতে যে উইকেটটা খেলা হবে, যদি সবাই দুনিয়ার সবাই বিরাট ভুল না করে থাকে, তাহলে রাওয়ালপিন্ডির আজকের উইকেটটা হবে হচ্ছে দুর্দান্ত ব্যাটিং উইকেট, দুর্দান্ত ব্যাটিং উইকেট। এই ব্যাটিং উইকেটে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইট করাটা একটু কষ্টই হবে। তারপরও এখানে আমাদের ফাইট করতে গেলে যে লোকগুলোকে লাগবেই তার মধ্যে সৌম্য একজন। কারণ দুর্দান্ত ব্যাটিং উইকেটের বৈশিষ্ট্য কি, আপনারা তো এতদিন এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা যে দুর্দান্ত বাউন্স থাকবে। দুর্দান্ত মানে কি মাথার উপরে না, সুন্দর বাউন্স থাকবে, সব বলই হাঁটু থেকে কোমরের মাঝামাঝি থাকবে। এরকম বলে আমাদের সেরা প্লেয়ারদের একজন হচ্ছে সৌম্য। এরকম উইকেট সে যখনই পায় সে ফাটায় দেয়। এরকম উইকেটে সৌম্য মাঠের আশেপাশে থাকলেও তারে ধরে এনে খেলানো উচিত, সে যদি দলে নাও থাকে। এতটাই সে এই উইকেটের জন্য মানানসই। আর যেটা বললাম যে নিউজিল্যান্ডের বিপক্ষে ও সবসময় ভালো খেলে, ও এবার কামব্যাকের পর যে ইনিংসটা দিয়ে ও দৃষ্টি কাড়লো, সেটা কিন্তু এই নিউজিল্যান্ডের বিপক্ষেই নেলসনে একটা ওই যে 160+ ইনিংস খেলছিল, দুর্দান্ত একটা ইনিংস খেলছিল। একটু বাউন্সি উইকেট, একটু ইভেন বাউন্স থাকে, রেগুলার বাউন্স থাকে, এরকম উইকেটে জেনুইন পেসারদের খেলার জন্য সম্ভব কোনো বিকল্প বাংলাদেশে এখনো হয় নাই। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সে ভালো খেলে কেন, ওইটাই পয়েন্ট। কারণ হচ্ছে নিউজিল্যান্ডে যখন যায় বাংলাদেশ, ওরা তো একটা দুর্দান্ত বাউন্সের উইকেট দেয়। নিউজিল্যান্ড আগে ইন্ডিয়া বা সাবকন্টিনেন্টের টিম পাইলে যেটা করতো, এখন আর তা করে না, যে উইকেটে যে ঘাসের মুথা রেখে দিত, ফলে আরেক ধরনের আনইভেন বাউন্স হতো, ভয়াবহ। সেটা আবার নারকীয়। সেটা হচ্ছে উইকেটে এমনিতে রেগুলার ইভেন বাউন্স আসতেছে আসতেছে, হুট করে ওই ঘাসের মুথার উপরে বল পড়লে একদম টাস করে শার্প বাউন্স করে আসে আপনার নাকে মুখে লাগবে, এরকম একটা উইকেট ছিল। কিন্তু আজকাল কেউ আর ওরকম রাফ উইকেট এখন আর পৃথিবীতে কেউ খুব বেশি বানায় না। নিউজিল্যান্ড বানাবে, যদি ইন্ডিয়া নিউজিল্যান্ড ট্যুরে যায় তাহলে দেখবেন টেস্টে একটা দুইটা ম্যাচে ওই রকম উইকেট বানায় ছেড়ে দিছে, সেটা আলাদা আলোচনা। ন্যাচারালি এই যে আমরা নেলসনে খেলছিলাম, আমার খুব ভালো করে মনে আছে, দুর্দান্ত ইভেন বাউন্সের উইকেট, মানে ব্যাটিং প্যারাডাইস না হলেও ওরকমই, যে আপনার ভালো ব্যাটসম্যান যারা যারা ওরকম বল খেলতে পারে তাদের জন্য দুর্দান্ত। সেটা সম্ভব প্রুভ করছে। নিউজিল্যান্ডের এই বোলিংয়ের এগেনস্টে সে বাংলাদেশের বেস্ট ইনিংসগুলোর একটা খেলে আসছে, আর সে সবসময় নিউজিল্যান্ডের এগেনস্টে ভালো করে। এছাড়া আপনাদের মনে আছে যে তার বেস্ট ইনিংসগুলো হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটা ইনিংস, যেটা ওরকম বড় বড় পেসারদের এগেনস্টে। ফলে সৌম্যকে এখানে খেলাতে হবে, না খেলানোটা ক্রাইম। এখন আমাদের টিম ম্যানেজমেন্ট অলরেডি একটা অজুহাত খুঁজে বের করছে এইখানে, যে তারা জানে যে এই কথাগুলো হবে, ম্যাচের পরে হবে। যদি কোনো কারণে সৌম্যরে শেষ পর্যন্ত, আমি জানি এখনও তারা ইনডিসিশনে ভুগতেছে, আমি যেই আলোচনা করতেছি এটা কিন্তু একটু প্রিম্যাচিউর, কারণ গতকাল রাত পর্যন্ত এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারা ডিসিশনে পৌঁছাতে পারে নাই। তারাও অনেক রকমের দ্বিধা শঙ্কায় ভুগতেছে। তারাও তো জানে দেবব্রত একা না, রিয়াসাত আছে, অমুক আছে, তমুক আছে, সবাই তো আর এত ভদ্রভাবে বলবে না সৌম্যরে বাদ দিলে, অনেক কথা হবে। ফলে তারা একটা ডিফেন্সের পথ আবিষ্কার করছে। সেটা কি, তারা বলতেছে যে সৌম্যর যে ইনজুরি, যেটার কারণে বিপিএলে বড় অংশ খেলতে পারলো না, পরে আবার এসে নেটে একটু চোট লাগলো, তারা বলতে চাইবে যে সৌম্য ইনজুরি পুরো কাটায় উঠতে পারে নাই। গত ম্যাচে তার ফিল্ডিংয়ে অস্বস্তিতে মনে হয়েছে, এই কারণে তার বসায় দেওয়া হবে। হ্যাঁ, আমি কখনো হাফ ফিট খেলোয়াড় খেলানোর পক্ষে না, সেটা বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া। বিশেষ কিছু পরিস্থিতিতে আবার হাফ ফিট খেলোয়াড় খেলাতে হয়, সেটা আলাদা আলোচনা। কিন্তু হাফ ফিট খেলোয়াড় খেলানো কখনো রেগুলেশন হইতে পারে না। ফলে সৌম্য যদি সত্যি আনফিট হয় তাকে বসানো যেতে পারে, সে ব্যাপারে আমার আপত্তি নেই। কিন্তু আমি জানি এটা অজুহাত, একদমই অজুহাত। সৌম্যর খেলা আমি গত ম্যাচ দেখছি, সৌম্যর ফিল্ডিং দেখে মনে হয় নাই, হ্যাঁ কিছু ফাম্বল করছে, অমুক করছে, তমুক করছে, কিন্তু একটা হাফ ফিট খেলোয়াড়ের যে অ্যাটিটিউড সেটা তার ফিল্ডিং দেখে মনে হয় নাই।
ফলে ইনজুরির কথা বা ফিটনেসের কথা যদি আনা হয়, সেটা আমি বললাম না যে ওই যে তারা এখন যুক্তি খোঁজার চেষ্টা করতেছে, কিছু একটা যুক্তি আবিষ্কার করবে যেটা করে বলবে যে এই কারণে সৌম্যরে বসানো হয়েছে। এটা ক্রাইম হবে, ক্রাইম হবে, সোজা কথা বললাম, ক্রাইম হবে। আরেকটা কথা বলি, সৌম্য যদি হাফ ফিট হয়, সৌম্যর বদলে আপনি রিয়াদকে ঢুকাবেন, এটা তো হবে না। রিয়াদের আলোচনার তাহলে একটু পাশে রাখি, রিয়াদকে মুশফিকের বদলে ঢুকাতে হবে। এই জায়গায় আগে একমত হন যে মুশফিক আপনার আউট অফ ফর্ম ক্রিকেটার, মুশফিকও মিডল অর্ডারে খেলে, রিয়াদও মিডল অর্ডারে খেলে, রিয়াদকে ঢুকালে মুশফিকের বদলে খেলতে হবে। দুটো আলাদা আলোচনা করেন তাইলে, যদি আপনি মনে করেন সৌম্য আনফিট, রিয়াদকে মুশফিকের বদলে ঢুকাইলেন 11-এ, এবার আসেন সৌম্যকে আপনার বাদ দিতে হবে কারণ সৌম্য আনফিট, তাহলে কে ঢুকবে? ইমন পারভেজ ঢুকবে। এখন আপনি কি যুক্তি আবিষ্কার করবেন আমি জানি, এই কথাটাও আমি জানি, এবং এই কথাটা যদি আপনারা বলেন না, এই কথাটা বললে আপনাদের একদম মানে পাল্টা আক্রমণ করা উচিত, যে আপনারা বলবেন যে তাহলে তো আমাদের 11-এ জেনুইন কিপার থাকে না, জাকের আলী অনেক তো অত ভালো কিপার না, ও তো স্টপার, ও তো ওই রোলটা ঠিক প্লে করতে পারবে না। এ কথাটা কোথায় ছিল আপনাদের দল নির্বাচনের সময়, যখন আমরা চিল্লাপাল্লা করছি যে আপনার ব্যাকআপ ওপেনার হিসাবে ইমনরে নিয়েন না? হ্যাঁ, ইমন ভালো ফর্মে আসছে, বিপিএলে ভালো করছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা কি বলছি যে ইমনের মতোই ভালো ফর্মে আছে বা ইমনের চেয়েও ভালো ফর্মে আছে এরকম আমাদের 2-3টা ওপেনার আছে, সাইফ আছে, জাকির আছে, বিজয় আছে। এর ভিতরে জাকির আর বিজয়ের কি সুবিধা ছিল? তারা জেনুইন কিপার, মুশফিকের স্ট্যান্ডার্ডে হোক বা না হোক, জাকির আর বিজয় আসলে মুশফিকের প্রায় স্ট্যান্ডার্ডে। এখন এই 2025 সালে মুশফিক যে কিপিং করে তাতে জাকির বিজয় যে কেউ তারা রিপ্লেস করতে পারে, আবার তারা ওপেনার। তাহলে আজকে যদি সৌম্য ইনজুরিতে পড়ে আর আপনি যদি ওই কান্নাকাটি করেন যে টিমে তো আর কিপার নাই, এই কান্না তো আমরা শুনতে রাজি না রে ভাই। এগুলো আপনি কেন করে আসছেন? টিম ডিক্লেয়ারের সময় কেন করে আসছেন? কেন আপনি ইমনরে আনছেন? কেন জাকিরে আনেন নাই বা কেন বিজয়রে আনেন নাই? ওকে, বিজয়রে নিয়ে আপনার অন্য নানা রকম প্রবলেম আছে, বাদ দেন বিজয়। জাকির কেন টিমে নাই? কেন ইমন টিমে? কেন ইমন ব্যাকআপ ওপেনার? ইমন যদি ব্যাকআপ ওপেনার, ইমনরে আমি ছোট করতেছি না, এবং ইমনের মধ্যে আমি ভবিষ্যৎ দেখি। ইমনকে আনতে হবে হচ্ছে জেনুইন ওপেনার হিসাবে, কিন্তু আপনার যখন সুযোগ ছিল যে ব্যাকআপ ওপেনারকে আপনি দেশেরা কিপারদের একজনকেও আনতে পারেন, তাহলে আপনি জাকির আনলেন না কেন? জাকির অনায়াসে আজকে ওই প্লেসটা নিয়ে নিতে পারতো। আজকে তো আমার এত কথা বলার কোনো সুযোগই ছিল না। আজকে সৌম্য বেরোয় যাবে, সৌম্যর বদলে জাকির ঢুকবে, মুশফিক বেরোয় যাবে, মুশফিকের বদলে রিয়াদ ঢুকবে, ব্যাস, সহজ সমাধান। কিন্তু সৌম্যরে বাদ দিয়ে আপনি মুশফিকরে দলে রেখে রিয়াদরে ঢুকাবেন, এটা স্রেফ নোংরামি, এবং এইটা নিজেদের ভুল। যাই বলেন, যেভাবেই বলেন, এই জন্য আমরা আপনাদেরই রাগ করব, এই জন্য অন্য কাউরে আমরা দোষ দিব না। 11 নিয়ে আরেকটু ছোট কথা বলি, সেটা হচ্ছে নাহিদ রানারে বসানোর দুঃসাহস যদি আরেকবার দেখানো হয়, সেটা আমি বলবো যে আমাদের টিম ম্যানেজমেন্ট মারাত্মক ব্লান্ডার করবে। হ্যাঁ, যদি নাহিদ রানারে বসানো হয় তাহলে কিন্তু দুইটা আলোচনা চলে আসবে, এটাও মাথায় রাখেন। এক নম্বর হচ্ছে যে আপনারা হয় ক্রিকেট বুঝতেছেন না, যদি নাহিদ রানা ফিট থাকে, এই যে ফিট শব্দটা আনলাম, আর যদি ফিট না হয় তাহলে হচ্ছে বিসিবিকে জবাবদিহি করতে হবে যে নাহিদ রানা কেন ফিট না, সেটা কেন জবাবদিহি করতে হবে, সেটা নিয়ে কদিন আগে কথা বলছি, সেটা একটু দেখবেন। কিন্তু যদি নাহিদ রানা ফিট থাকে, সেক্ষেত্রে নাহিদ রানাকে মাঠে রাখতেই হবে, তাতে ব্যাটিং প্যারাডাইস হোক, স্পিন ট্র্যাক হোক, কাদার উইকেট হোক, আর জেনুইন ঘাসের উইকেট হোক, নাহিদ রানাকে থাকতে হবে। নাহিদ রানা এই টুর্নামেন্টে যারা খেলতেছে যেসব বোলাররা, তার মধ্যে সবচেয়ে গতিশীল বোলারদের একজন। হ্যাঁ, ওই দিন দেখলাম যে ডাকেট টানা কতগুলো ডেলিভারি 150-এর উপরে করছে, নাহিদেরও সেই যোগ্যতা আছে, নাহিদকে রাখতেই হবে। আর কথা হচ্ছে যে ওইসব নাম টামের প্রতি যায়, মুস্তাফিজরে আবার বলে এই উইকেটে নামায় দেন না, আবার এই ডিসিশনও নিয়েন না যে নাহিদরে নামাবো না, মুস্তাফিজরে বসায় বসায় নাসুমরে নামায় দিই। দেখেন, এই যে উইকেটে খেলা হবে এই উইকেটের জন্য যেটা বলছি যে মুস্তাফিজরেও যেমন মাঠ থেকে 100 গজ দূরে রাখতে হবে, নাসুমরেও মাঠ থেকে 100 গজ দূরে রাখতে হবে। এই উইকেটে বল করতে গেলে কিন্তু মুস্তাফিজ বা নাসুম যাকেই কোনো কারণে যদি 11-এ নামান, কেলেঙ্কারি করে ফেলবে, একদম কেলেঙ্কারি করে ফেলবে, এবং জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ছক্কা মারবে, আপনি দেখবেন যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে চলে গেছে। ফলে নাহিদ রানাকেই আপনাকে ঢুকাতে হবে। হ্যাঁ, আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, আমি এটা কোনোভাবেই একমত হব না, তারপরেও সর্বোচ্চ যেটা করতে পারেন, তানজিম সাকিবরে বসায় নাসুমরে একটা ঝুঁকি নিলেও নিতে পারেন। সেটা কেমন হতে পারে যে মিডল ওভারে মিরাজ তো খুব খারাপ করতেছে, আমাদের যেটা বিপদের কারণ হচ্ছে
অলরাউন্ডার, মানে আমরা স্পিনিং অলরাউন্ডার নাই আসলে। মিরাজ কোনোভাবেই 1 নাম্বার স্পিনার হওয়ার মানে মতো বল করতে পারতেছে না। মিডল ওভারে শুধু আজকাল ওই যে টানা এক জায়গায় বল করে গেলাম, রান আটকায় রাখলাম, ওইটা তো হবে না। মিডল ওভারেও আপনার উইকেট কিনতে হবে, সেই জিনিসটা মিরাজ একদমই পারতেছে না। রিশাদ একা করে যাচ্ছে। নাসুমরে এই জন্য আমি বললাম যে ঝুঁকি নিলেও নেওয়া যায়, যে তানজিম সাকিব বসে গেল, পেসার থাকলো তখন মাত্র 2টা, নাহিদ রানা আর তাসকিন। মিডল ওভারে মূলত 3জন মিলে বল করবে, সেই অপারেশনটা মূল দায়িত্ব থাকবে হচ্ছে নাসুম আর রিশাদের ওপরে, যে মিডল ওভারে তারা 2-4টা উইকেট তুলে নিতে পারে কিনা। যেহেতু প্রতিপক্ষটা নিউজিল্যান্ড, ওরা যে কোনো উইকেটে একটু স্পিন খারাপ করে, সেক্ষেত্রে এই 2জন একটু ভালো অপারেশন করলে থার্ড স্পিনার হিসাবে মিরাজ তখন এসে আবার ভালো করবে। এটা একটা অপশন হইলেও হইতে পারে, তবে আমি হইলে এই 11 করতাম না। এটা আমি বললাম যে আপনাদের একটা বিকল্প দেখাইলাম। তো যাই হোক, যেটা বললাম যে আর খানিকক্ষণের ব্যাপার, দেখি শেষ পর্যন্ত কি হয়। অবশ্য শেষ পর্যন্ত একাদশ যেই নামুক সেটার উপরে তো আর রাগ রাখবো না, কারণ জিনিসটা তো এই, ওই যে জার্সি পেয়ে গেছি, সেই জার্সি পরেই প্রথম কন্টেন্ট করলাম। আশা করি জার্সি পরে সেলিব্রেট করব আজকে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।